কথিকা 2 চ্যানেলের পরিবেশনায় আপনারা শুনছেন ধারাবাহিক উপন্যাস ড্যান ব্রাউন রচিত দ্য ভিঞ্চি কোড। আজ পাঠ করছি তার 18তম পর্ব। অধ্যায় 59। নিউ ইয়র্কের লেক্সিংটনে অবস্থিত ওপাসদায়ের সদর দফতরের লবিতে বসে থাকা পুরুষ রিসেপশনিস্ট ফোনে বিশপ অরিঙ্গারোসার কণ্ঠটা শুনে অবাকই হল। শুভ সন্ধ্যা স্যার, আমার জন্য কোনো মেসেজ আছে? বিশপ জানতে চাইলেন। তার কণ্ঠে উদ্বিগ্নতা, যা সচরাচর দেখা যায় না। হ্যাঁ স্যার, আপনি ফোন করাতে আমি খুব খুশি হয়েছি। আমি আপনার অ্যাপার্টমেন্টে যেতে পারিনি। আধ ঘন্টা আগে আপনার জন্য একটা জরুরি ফোন মেসেজ এসেছে। হ্যাঁ? কথাটা শুনে খুব স্বস্তি পেলেন বলে মনে হলো। কলার কি তার নাম বলেছে? না স্যার, শুধু একটা নাম্বার দিয়েছে। অপারেটর নাম্বারটা বলে দিল। প্রিফিক্স 33, এটা তো ফ্রান্সের, ঠিক বলছি না? হ্যাঁ স্যার, প্যারিসের। কলার বলেছে আপনাকে খুব দ্রুত যোগাযোগ করতে। ধন্যবাদ, আমি এই কলটার জন্য অপেক্ষা করছিলাম। আরিঙ্গোরোসা চট করে ফোনটা রেখে দিলেন। রিসেপশনিস্ট ফোনটা নামিয়ে রাখতেই ভাবল, আরিঙ্গোরোসার ফোন থেকে ঘর ঘর শব্দ আসছিল কেন? বিশপের ডেইলি শিডিউল বলছে তিনি এই সপ্তাহান্তে নিউ ইয়র্কেই আছেন। তারপরও শব্দ শুনে মনে হচ্ছিল বহু দূরে কোথাও আছেন। গত কয়েক মাস ধরে বিশপ আরিঙ্গোরোসা খুবই অদ্ভুত আচরণ করছেন। আমার সেলুলার ফোনটা হয়তো কোনো কল রিসিভ করছিল না। রোমের সিয়াম্পিনো চার্টার বিমানবন্দর থেকে ফিয়ারটা নিয়ে বের হতেই তিনি ভাবলেন, টিচার হয়তো আমার সাথে যোগাযোগের চেষ্টা করেছিলেন। প্রত্যাশিত ফোন কলটা মিস করা সত্ত্বেও আরিঙ্গোরোসা খুবই উৎফুল্ল বোধ করলেন এই ভেবে যে টিচার ওপাসদায়ের সদর দফতরে সরাসরি ফোন করার মতো আত্মবিশ্বাসী ছিলেন। প্যারিসে হয়তো আজ রাতে সব কিছু খুব ভালো মতো এগুচ্ছে। আরিঙ্গোরোসা ফোন নাম্বারটা ডায়াল করতে করতে খুবই উত্তেজিত বোধ করলেন। হয়তো তিনি খুব শীঘ্রই প্যারিসে যাবেন। ভোর হবার আগেই সেখানে পৌঁছে যাবে। আরিঙ্গোরোসার জন্য একটা চার্টার প্লেন অপেক্ষা করছে ফ্রান্সে যাবার জন্য। ফোনটা রিং হতে লাগলো। একটা নারী কণ্ঠ জবাব দিল, ডিরেকশন সেন্ট্রাল পুলিশ জুডিশিয়ার। আরিঙ্গোরোসা ইতস্তত করলেন। এটা খুবই অপ্রত্যাশিত। হ্যাঁ, আমাকে এই নাম্বারে ফোন করতে বলা হয়েছে। কুইয়াত ভু, মেয়েটা বলল। আপনার নাম? আরিঙ্গোরোসা নাম বলতে ইতস্তত করল। ফরাসি জুডিশিয়ার পুলিশ? আপনার নাম মসিয়ে? মেয়েটা আবার বলল। বিশপ ম্যানুয়েল আরিঙ্গোরোসা। ও মোমেন্তো। লাইনে একটা ক্লিক করে আওয়াজ হলো। দীর্ঘ বিরতির পরে আরেকজন লোকের গলা শোনা গেল। তার কণ্ঠে বিচলিত ভাব। বিশপ, শেষ পর্যন্ত আপনাকে পেয়ে আমি খুব খুশি। আপনার সাথে আমার অনেক কথা বলার আছে। অধ্যায় 60। স্যাংগ্রিল, স্যাংগ্রিয়েল, সানগ্রিল, রাজবংশের রক্ত, হোলি গ্রেইল, সবগুলোই একটার সাথে আর একটা সম্পর্কিত। হোলি গ্রেইল হল ম্যারি ম্যাগদালিন, যীশুখ্রিস্টের সন্তানের মা। ল্যাংডন আর টিবিং যতই টুকরো টুকরো প্রমাণগুলো জোড়া লাগাচ্ছে, ততই এই পাজলটা বড় বেশি অননুমেয় হয়ে উঠছে। দেখতেই পাচ্ছেন মাই ডিয়ার, টিবিং বললেন। একটা বইয়ের শেলফের দিকে ছুটে গেলেন তিনি। হোলি গ্রেইল সম্পর্কে সত্যি কথাটা কেবল লিওনার্দো একাই বলার চেষ্টা করেননি। ঐতিহাসিকদের অনেকেই যিশুর বংশধরদের কথা উল্লেখ করে গেছেন। তিনি কয়েক ডজন বইয়ের উপর আঙুল বুলালেন। সোফি তার মাথাটা একটু উঁচু করে নামগুলো দেখল। দ্য টেম্পলার রেভেলেশন, খ্রিস্টের সত্যিকারের পরিচয়ের গুপ্ত অভিভাবকগণ, দ্য উইমেন উইথ দ্য অ্যালাবাস্টার জার, ম্যারি ম্যাগদালিন এবং হোলি গ্রেইল, গসপেলের দেবীরা, পবিত্র নারীর পুনঃদাবি। সম্ভবত এটা সবচাইতে বেশি পরিচিত বই, টিবিং বললেন। শেলফ থেকে একটা মোটা বই বের করে সোফির হাতে দিলেন। মলাটে লেখা আছে, হোলি ব্লাড, হোলি গ্রেইল, আন্তর্জাতিক বেস্ট সেলার হিসেবে স্বীকৃত। সোফি খুব অবাক হলো। এটা আন্তর্জাতিক বেস্ট সেলার? আমি এটার সম্পর্কে কখনো কিছু শুনিনি তো। আপনি তখন খুব ছোট ছিলেন। এটা 1980-র দিকে। আমার মতে লেখকদের কিছু সন্দেহজনক বিশ্লেষণ থাকা সত্ত্বেও অবশেষে তারা যিশুর বংশধরদের ব্যাপারটাকে মূলধারায় নিয়ে আসতে পেরেছে। এটাই তাদের কৃতিত্ব। এই বইটা সম্পর্কে চার্চের প্রতিক্রিয়া কী ছিল? বলাই বাহুল্য,
প্রচণ্ড ক্ষোভের। সেটা অবশ্য প্রত্যাশিতই ছিল। হাজার হোক, এটা এমন একটা সিক্রেট যা চতুর্থ শতকেই ভ্যাটিকান মাটি চাপা দিয়েছিল। সেটা ক্রুসেডেরও একটা কারণ ছিল, জড়ো করে তথ্য প্রমাণ ধ্বংস করা। প্রথম দিককার চার্চের পুরুষদের জন্য ম্যারি মাগদালিন ছিলেন বিশাল একটা হুমকি। তিনি যে কেবল যিশু কর্তৃক চার্চ প্রতিষ্ঠা করার আদেশই পেয়েছিলেন তাই নয়, বরং যিশু খ্রিস্টকে চার্চে অপার্থিব বলে দাবি করেছিল, সেটার বিরুদ্ধেও তিনি ছিলেন মূর্তিমান এক প্রমাণ। চার্চ নিজেকে রক্ষার জন্য রটিয়ে দেয় যে মাগদালিন ছিলেন একজন বেশ্যা, আর এতে করে যিশুর সাথে তার বিয়ের ব্যাপারটা চার্চ ধামাচাপা দিতে পেরেছিল। এই জন্যেই যিশুর বংশধর থাকার সত্যটাকে চার্চ বিরোধিতা করে আসছে। সোফি ল্যাংডনের দিকে তাকালে সেও কথাটার সাথে সায় দিল। সোফি, ঐতিহাসিক প্রমাণাদি এটা সত্যতা সম্পর্কেই সাক্ষ্য দেয়। আমি মানছি, টিবিং বললেন, ব্যাপারটা খুবই কঠিন, কিন্তু আপনি বুঝতেই পারছেন সত্যটা ধামাচাপা দেবার ব্যাপারে চার্চের প্রচারণা কতটা শক্তিশালী ছিল। জনগণ যদি বংশধরদের ব্যাপারটা জানে, তবে তারা কখনোই টিকে থাকতে পারবে না। যিশুর একজন সন্তান চার্চের যিশু সম্পর্কিত অপার্থিব মানব বা স্বর্গীয় সত্তার দাবিটাকে বাতিল করে দেবে। 5 পাপড়ির গোলাপ, সোফি বলল। আচমকাই টিপিংয়ের একটা বইয়ের দিকে ইঙ্গিত করল সে। ঠিক এই নকশাটাই রোজউড বাক্সে আছে। টিপিং ল্যাংডনের দিকে তাকিয়ে দাঁত বের করে হাসলেন। তার চোখ খুব ভালো। সোফির দিকে ফিরলেন এবার। এটা প্রায়োরিদের হোলি গ্রেইলের প্রতীক, ম্যারি মাগদালিন। যেহেতু তার নামটা চার্চ কর্তৃক নিষিদ্ধ ছিল, তাই ম্যারিকে গোপনে অনেক ছদ্মনামে ডাকা হতো, চ্যালিস, হোলি গ্রেইল এবং রোজ বা গোলাপ। একটু থামলেন। গোলাপের সাথে ভেনাসের 5 ভুজের পেন্টাকলের মিল রয়েছে। তাছাড়া রোজ শব্দটা ইংরেজি, জার্মান, ফরাসি এবং আরও অনেক ভাষাতেই সুপরিচিত। রোজ বা গোলাপ, ল্যাংডন বলল, এটা গ্রিকের যৌন দেবতা ইরোসের একটা এনাগ্রামও বটে। টিবিংয়ের কথাটা শুনে সোফি ল্যাংডনের দিকে অবাক হয়ে তাকালো। গোলাপ সবসময় নারী যৌনতার প্রধান প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে। প্রাচীন দেবী পূজায় 5 পাপড়ের গোলাপ নারী জীবনের 5টি অধ্যায়কে প্রকাশ করত। 5 পাপড়ের গোলাপ নারী জীবনের 5টি অধ্যায়কে প্রকাশ করত: জন্ম, মৃত্যু, ঋতুস্রাব, মাতৃত্ব এবং মেনোপজ। আর আধুনিক যুগে ফুটন্ত গোলাপ নারীত্বের অনেক বেশি দৃষ্টিগ্রাহ্য ব্যাপারটার সাথে সংশ্লিষ্ট। কথাটা বলেই রবার্টের দিকে তাকালেন। সম্ভবত সিম্বলজিস্ট হিসাবে সেটা ব্যাখ্যা করতে পারবেন। রবার্ট ইতস্তত করল, নিশ্চুপ রইল। ওহ ঈশ্বর! টিবিং কপট নিরাশা প্রকাশ করলেন। আপনারা আমেরিকানরা খুব বেশি ভদ্র। সোফির দিকে ফিরলেন আবার। রবার্ট যে ব্যাপারটা নিয়ে ইতস্তত করছে, সেটা হলো ফুটন্ত গোলাপ নারীর যোনির সাথে সাদৃশ্যপূর্ণ। সেটার মধ্য দিয়েই এই পৃথিবীতে সব মানুষের আবির্ভাব ঘটে। আর আপনি যদি জর্জিয়া ওকিফের কোনো চিত্রকর্ম দেখে থাকেন, তবে বুঝতে পারবেন আমি কি বলতে চাচ্ছি। ব্যাপারটা হলো, ল্যাংডন বইয়ের শেলফের দিকে তাকিয়ে বলল, এইসব বই পুস্তক একটা ঐতিহাসিক দাবিকেই তুলে ধরে। যিশু একজন বাবাও ছিলেন। সোফি এখনও দ্বিধাগ্রস্ত। হ্যাঁ, টিবিং বললেন, আর মাগদালেনি হলেন তার বংশধরদের ধারক। প্রায়োরি অফ সাইয়ন আজকের দিনে এখনও ম্যারি মাগদালেনকেই দেবী হিসেবে পূজা করে থাকে। সোফির আবারও বেসমেন্টে দেখা সেই ঘটনাটার কথা মনে পড়ে গেল। প্রায়োরিদের মতে, টিবিং বলে চললেন, যিশুর ক্রুশবিদ্ধ হবার সময় ম্যারি মাগদালিন অন্তঃসত্ত্বা ছিলেন। যিশুর অনাগত সন্তানের নিরাপত্তার খাতিরে পবিত্র ভূমি ছেড়ে যাওয়া ছাড়া তার আর কোনো উপায় ছিল না। যিশুর বিশ্বস্ত চাচা জোসেফ আরিমাথিয়ার সাহায্যে ম্যারি ফ্রান্সে পালিয়ে আসেন। তখন এ দেশটির নাম ছিল গল। এখানে এসে তিনি ইহুদি সমাজে নিরাপদ আশ্রয় পেয়েছিলেন। ফ্রান্সে তিনি এক কন্যা সন্তানের জন্ম দেন। তার নাম ছিল সারা। সোফি বিস্ময়ে চেয়ে রইল। তারা বাচ্চাটার নামও জানত? তার চেয়েও বেশি, মাগদালেন এবং সারা ইহুদিদের কাছে সুরক্ষিত ছিল। মনে রাখবেন, মাগদালেনের সন্তান ইহুদিদের রাজা ডেভিড আর সুলাইমানের বংশধর। সারার অসংখ্য বংশধরের নামের তালিকাও রয়েছে। সোফি আবারও বিস্মিত হল।
যিশুর পরিবারের বংশতালিকার অস্তিত্বও রয়েছে? অবশ্যই। স্যাংগ্রেল দলিল দস্তাবেজের একটাতে খ্রিস্টের বংশধরদের প্রথম দিককার একটি পূর্ণাঙ্গ তালিকার কথা রয়েছে। খ্রিস্টের বংশধরদের তালিকায় কী বা এসে যায়? সোফি জিজ্ঞেস করল। এটা তো কোনো প্রমাণ হতে পারে না। ঐতিহাসিকরা এর বিশ্বাসযোগ্যতা নিয়ে চিন্তিত হতে পারবেন না। টিবিং মুচকে হাসলেন। তাহলে বাইবেলের বিশ্বাসযোগ্যতা নিয়েও নিশ্চিত হওয়া যায় না। মানে হলো, ইতিহাস সবসময় বিজয়ী কর্তৃক লিখিত হয়ে থাকে। যেমনটি নেপোলিয়ন বলেছিলেন, ইতিহাস বিজয়গাথা ছাড়া আর কিছুই না। তিনি হাসলেন। ইতিহাসের চরিত্রই এমন যে সেটা এক পক্ষকেই হিসাবের মধ্যে রাখে। সোফি কখনো এভাবে ভেবে দেখেনি। স্যাংগ্রেল দলিল দস্তাবেজগুলো খ্রিস্টের অন্যদিকের গল্পটাই বলে। আপনি কোন দিকটার গল্প বিশ্বাস করবেন সেটা আপনার বিশ্বাস এবং ব্যক্তিগত অভিরুচির ব্যাপার। স্যাংগ্রেল দলিলগুলো 10,000 পৃষ্ঠার তথ্য সংবলিত। চাক্ষুষ করেছে যারা, তারা বলেছে 4টা বড় ট্রাঙ্কে করে সেগুলো বহন করা হয়েছিল। এইসব ট্রাঙ্ককে পিওরিস্ট ডকুমেন্ট নামে ডাকা হয়। হাজার হাজার পৃষ্ঠার প্রাক কনস্টান্টিন যুগের দলিল। যিশুর প্রথম দিককার অনুসারীদের লেখায় তাকে একজন পরিপূর্ণ মানুষের শিক্ষক এবং পয়গম্বর হিসেবেই বর্ণনা করা হয়েছে। আরও গুজব রয়েছে, দলিলগুলোর কিছু অংশ হল কিউ দলিল। ভ্যাটিকানও এটার অস্তিত্ব মেনে নিয়েছে। দাবি করা হয় এটা যিশুর রচিত বই, সম্ভবত তার নিজের হাতের লেখা। যিশুর নিজের হাতের লেখা? অবশ্যই, টিবিং বললেন। কেন, যিশু তার নিজের সময়ের কথা লিখবেন না? সেই সময়কার দিনে বেশিরভাগ লোকই তা করত। আরেকটি আলোড়ন সৃষ্টিকারী দলিল হল মাগদালিন ডায়েরিজ। ম্যারি মাগদালিনের ব্যক্তিগত বিষয়, যিশুর সাথে তার সম্পর্কের কথা, যিশুর ক্রুশবিদ্ধ হওয়া, আর ফ্রান্সে তার সময়ের কথা বিবৃত হয়েছে। সোফি কিছুক্ষণ নীরব রইল। এই 4 সিন্দুক দলিল নাইট টেম্পলাররা সোলেমানের মন্দিরের নিচ থেকে পেয়েছিল? একদম ঠিক। এই দলিলগুলোই তাদেরকে অসম্ভব শক্তিশালী আর ক্ষমতাবান করেছিল। কিন্তু আপনি বলেছেন যে হোলি গ্রেইল হলো ম্যারি মাগদালিন। যদি সবাই দলিলগুলো খোঁজ করে থাকে, তবে আপনি কেন সেটাকে হোলি গ্রেইলের অন্বেষণ বলেছেন? টিবিং তার চোখের দিকে তাকালেন। তার অভিব্যক্তি একটু নরম বলে মনে হলো। কারণ হোলি গ্রেইলের লুকানো জায়গায় একটা সমাধির ফলকও রয়েছে। বাইরে প্রচণ্ড বাতাসের শব্দ শোনা গেল। টিবিংকে এখন আরও বেশি শান্ত মনে হচ্ছে। হোলি গ্রেইলের অনুসন্ধান মানে আক্ষরিক অর্থে ম্যারি মাগদালেনের হাড়গোড়ের সামনে হাঁটু গেড়ে বসে প্রার্থনা করার অনুসন্ধান। সমাজচ্যুত একজনের পদতলে বসে প্রার্থনার পরিভ্রমণ করা। হারানো, বিস্মৃত, পবিত্র এক নারী। সোফির মধ্যে অপ্রত্যাশিত একটা বিষয়ের উদয় হলো। হোলি গ্রেইলের লুকিয়ে রাখা জায়গাটা আসলে একটা সমাধি। টিবিংয়ের চোখ দুটো ঘোলাটে দেখালো। তাই ম্যারি মাগদালিন এবং দলিলগুলোর একটা কবর। প্রায়োরির সদস্যরা, অবশেষে সোফি বলল, এতগুলো বছর ধরে স্যাংগ্রেল দলিল আর মাগদালিনের সমাধিটা রক্ষা করে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু ভ্রাতৃসংঘের আরেকটা গুরুত্বপূর্ণ দায়িত্বও রয়েছে, বংশটাকে রক্ষা করা। খ্রিস্টের বংশধরেরা ক্রমাগত বিপদের মধ্যেই আছে। প্রথম দিকে চার্চ আশঙ্কা করত যদি যিশুর বংশধরদের খবরটা জানাজানি হয়ে যায়, তবে ক্যাথলিক মতবাদের মূল ভিত্তিটাই চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে যাবে। স্বর্গীয় ত্রাণকর্তা ঈসা মসীহ নারী সংস্পর্শে এসেছিলেন বা যৌনকর্ম করেছিলেন। তিনি একটু থামলেন। তা সত্ত্বেও 5ম শতাব্দীতে ফরাসি রাজবংশের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হবার আগ পর্যন্ত খ্রিস্টের বংশ ফ্রান্সের সঙ্গোপনেই বেড়ে উঠেছিল, যারা পরিচিত ছিল মেরোভিঞ্জিয়ান বংশ হিসেবে। এই কথাটা সোফিকে খুবই অবাক করল। মেরোভিঞ্জিয়ান এমন একটা শব্দ যা প্রতিটি ফরাসি ছাত্রছাত্রী জানে। মেরোভিঞ্জিয়ানরাই প্যারিসের গোড়াপত্তন করেছিল। হ্যাঁ, এজন্যই গ্রেইল কিংবদন্তি ফ্রান্সে এত সমৃদ্ধ। ভ্যাটিকানের অনেক গ্রেইল অনুসন্ধানকারী ফ্রান্সে এসে রাজবংশকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছিল। আপনি রাজা ডাগোবার্টের নাম শুনেছেন? সোফির মনে পড়ে গেল সেই একঘেয়েমি ইতিহাসের ক্লাসের কথা। ডাগোবার্ট একজন মেরোভিঞ্জিয়ান রাজা ছিলেন, তাই না? ঘুমন্ত অবস্থায় চোখে ছুরির আঘাতের জন্য মারা গিয়েছিলেন।
একদম ঠিক। 7ম শতাব্দীর শেষ দিকে পেপিন দি হেয়ারস্টাইলের সহযোগিতায় ভ্যাটিকান এই গুপ্ত হত্যা করেছিল। ডাগোবার্টের হত্যার মধ্য দিয়ে মেরোভিঞ্জিয়ান বংশ প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। সৌভাগ্যবশত ডাগোবার্টের ছেলে সিগিসবার্ট গোপনে পালিয়ে গিয়ে বংশধারাকে অক্ষুণ্ণ রাখতে সক্ষম হয়েছিল। পরবর্তীতে সেই বংশেই জন্মেছিলেন গদফ্রই দ্য বুইলো, প্রায়রি অফ সাইয়নের প্রতিষ্ঠাতা। এই লোকই, ল্যাংডন বলল, নাইট টেম্পলারদেরকে সোলেমানের মন্দিরের নিচ থেকে স্যাংগ্রিল দলিলগুলো উদ্ধারের আদেশ দিয়েছিলেন, যাতে এটা প্রমাণ করা যায় যে মেরোভিঞ্জিয়ানরা যিশুরই বংশধর। টিবিং সায় দিলেন, আধুনিক প্রায়রিরা স্যাংগ্রিল দলিলগুলোকে রক্ষা করে থাকে, তাদেরকে ম্যারি ম্যাগদালেনের কবরটাও রক্ষা করতে হয়, আর অবশ্যই তাদেরকে যিশুর বংশধরদেরকেও রক্ষা করতে হয়, মেরোভিঞ্জিয়ান বংশের যে কয়জন এখনও বেঁচে আছে তাদেরকে। যিশুর বংশধরেরা এই আধুনিককালেও বেঁচে আছে? তার দাদুর কণ্ঠটা আবারও তার কানে ফিসফিস করে বলে উঠল, প্রিন্সেস, তোমার পরিবার সম্পর্কে সত্য কথাটা আমাকে বলতেই হবে। তার গায়ের রোম খাড়া হয়ে গেল। রাজবংশ, সে ভাবতেই পারছে না। প্রিন্সেস সোফি। স্যার লেই, গৃহ পরিচারকের কণ্ঠটা দেয়ালের ইন্টারকম থেকে শোনা গেল। সোফি একটু চমকে গেল। আমাকে একটু রান্নাঘর থেকে আসতে হবে। টিবিং ইন্টারকমের কাছে গিয়ে বোতাম টিপলেন। রেমি, তুমি তো জানোই আমি আমার অতিথিদের সঙ্গে ব্যস্ত আছি। আমাদের যদি রান্নাঘরে কিছু প্রয়োজন পড়ে আমরা নিজেরাই সেটা নিয়ে নিতে পারবো। ধন্যবাদ তোমাকে। গুড নাইট। আমি চলে যাবার আগে আপনার সাথে একটা কথা বলে যেতে চাই স্যার। টিবিং তার কথা মেনে নিয়ে বোতাম টিপলেন। জলদি করো রেমি। এটা গৃহস্থালির ব্যাপার স্যার, অতিথিদের সামনে বলাটা ঠিক হবে না। টিবিং একটু ভুরু কুচকালেন। সকালের জন্য কি একটু অপেক্ষা করা যায় না? না স্যার, আমার কথাটা বলতে মিনিটখানেক সময়ও লাগবে না। টিবিং চোখ দুটো গোল গোল করে ল্যাংডন আর সোফির দিকে তাকালেন। কখনো কখনো আমার মনে হয় কে কার চাকর। তিনি আবারও বোতাম টিপলেন। আমি আসছি রেমি, তোমার জন্য কি কিছু নিয়ে আসবো? শুধু নিষ্পেষণ থেকে মুক্তি স্যার। রেমি, তুমি বুঝতে পারছো তোমার স্টিক ও পৈভরি হলো একমাত্র কারণ যার জন্যে তুমি এখনও আমার জন্যে কাজ করতে পারছো। যেমনটি আপনি বলছেন স্যার, যেমনটি আপনি বলছেন। অধ্যায় 61। প্রিন্সেস সোফি। টিবিংয়ের ক্রাচের খ্যাচ খ্যাচ শব্দটা হলয়ের দিকে অপসৃয়মান হতেই সোফির খুব ফাঁকা ফাঁকা লাগল। অচেতনভাবেই সে ফাঁকা বলরুমে ল্যাংডনের দিকে তাকালো। সে তার দিকে চেয়ে মাথাটা নাড়ল, যেন সোফির মনের কথাটা বুঝতে পেরেছে। না সোফি, সে ফিসফিস করে বলল, তার চোখে আশ্বস্ত করার ভাব। আমি যখন প্রথম শুনেছিলাম তোমার দাদু প্রায়োরিতে ছিলেন, তখন আমারও একই ভাবনা হয়েছিল। তুমি বলছো তিনি তোমাকে তোমার পরিবার সম্পর্কে একটা সত্য কথা বলতে চাচ্ছিলেন, কিন্তু এটা অসম্ভব। ল্যাংডন একটু থামল। সনিয়ার নামটা কোনো মেরোভিঞ্জিয়ান নাম নয়। সোফি বুঝতে পারল না সে হতাশ হবে নাকি স্বস্তি বোধ করবে। একটু আগে ল্যাংডন সোফিকে একটা আজব প্রশ্ন করেছে তার মায়ের কুমারী নামের ব্যাপারে। সোভেল। প্রশ্নটার মানে এখন পরিষ্কার। সোভেল? সোফি উদ্বিগ্ন হয়ে বলল। আবারও ল্যাংডন মাথা ঝাঁকালো। আমি দুঃখিত, বর্তমানে মেরোভিঞ্জিয়ানদের কেবলমাত্র দুটো সরাসরি বংশধারা টিকে আছে। তাদের পারিবারিক নাম হলো প্ল্যান্টার্ড এবং সেন্ট ক্লেয়ার। দুটো পরিবারই গোপনে বসবাস করে, সম্ভবত প্রায়োরিদের তত্ত্বাবধানে। সোফি নামগুলো মনে মনে উচ্চারিত করে মাথা ঝাঁকালো। তাদের পরিবারের কারোর নামই প্ল্যান্টার্ড অথবা সেন্ট ক্লেয়ার ছিল না। সোফির মনে পড়ে গেল তার পরিবারের কথা। বেদনায় আক্রান্ত হলো মুহূর্তেই। তারা এখন মৃত সোফি, তারা আর ফিরে আসবে না। তার মনে পড়ে গেল তার মা রাতে তাকে গান গেয়ে ঘুম পাড়াতেন, বাবা কাঁধে নিয়ে ঘুরে বেড়াতেন। সব কিছুই চুরি হয়ে গেছে। তার কেবল দাদুই ছিল, আর এখন সেও চলে গেছে। আমি এখন একা। সোফি সঙ্গে সঙ্গে দ্য লাস্ট সাপারের দিকে তাকালো। ভালো করে ম্যারি ম্যাগদালেনকে দেখল। দীর্ঘ লাল চুল আর শান্ত দুটো চোখ। এই নারীর অভিব্যক্তিতে এমন কিছু আছে যা হারানো ভালোবাসার একজনকে খুঁজছে যেন। সোফি সেটা অনুভব করতে পারল। রবার্ট, সে খুব কোমল কণ্ঠে বলল। সে তার খুব কাছে চলে এসেছে। আমি জানি
লেই বলেছেন গ্রেইলের গল্পটা আমাদের চারপাশেই ছড়িয়ে আছে, কিন্তু আজকের রাতেই আমি এটা প্রথম শুনলাম। ল্যাংডন তার হাতটা সোফির কাঁধে রাখতে গিয়েও রাখল না। তুমি তার গল্পটা আগেও শুনেছ সোফি, সবাই শুনেছে, কিন্তু আমরা সেটা যখন শুনি তখন বুঝতে পারি না। আমি বুঝতে পারলাম না। গ্রেইলের কাহিনীটা সব জায়গাতেই আছে, কিন্তু সেটা লুকানো অবস্থায়। চার্চ যখন ম্যারি মাগদালিনের ব্যাপারে কথা বলার উপরে নিষেধাজ্ঞা আরোপ করল, তখন তার গল্পটা আরও বেশি বুদ্ধিদীপ্ত আকারে প্রচলন করা হলো, প্রতীক আর রূপকের আকারে। অবশ্যই চিত্রকলাতেও। ল্যাংডন দ্য লাস্ট সাপারের দিকে তাকালো। এটা একটা ভালো উদাহরণ আজকের দিনেও। কিছু চিত্রকলায়, সাহিত্য এবং সঙ্গীতে গোপনে ম্যারি মাগদালিন এবং যিশুর ইতিহাস বলা হয়। ল্যাংডন খুব দ্রুত তাকে দ্য ভিঞ্চি, বত্তিচেল্লি, পুসিন, বার্নিনি এবং ভিক্টর হুগোর কাজগুলোর কথা বলে গেল। তারা সবাই বিস্তৃত পবিত্র নারীর পুনঃ অধিষ্ঠিত করার খোঁজে ছিলেন। স্যার গোয়াইন এবং গ্রিন নাইট, কিং আর্থার আর স্লিপিং বিউটির কিংবদন্তিগুলো গ্রেইলেরই রূপক বর্ণনা। ভিক্টর হুগোর হাঞ্চব্যাক অফ নটরডেম এবং মোজার্টের ম্যাজিক ফ্লুট ম্যাসনিক প্রতীক আর গ্রেইল সিক্রেটে পরিপূর্ণ। একবার হোলি গ্রেইলের দিকে তুমি চোখ খুলে তাকালে, ল্যাংডন বলল, তাকে সব জায়গায় দেখতে পাবে, চিত্রকর্মে, সঙ্গীতে, সাহিত্যে, এমনকি কার্টুন, থিম পার্ক আর জনপ্রিয় চলচ্চিত্রে। ল্যাংডন তার মিকি মাউস হাতঘড়িটা দেখিয়ে বলল, ওয়াল্ট ডিজনি এটাকে এমনভাবে তৈরি করেছেন যাতে গ্রেইল কাহিনীটাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা যায়। ডিজনিকে একজন আধুনিককালের লিওনার্দো দা ভিঞ্চি হিসেবে অভিহিত করা হতো। এর দুজনই নিজেদের সময়ের চেয়ে অনেক বেশি এগিয়েছিলেন, অনন্যভাবেই সৃষ্টি প্রদত্ত প্রতিভাবান শিল্পী আর গুপ্ত সংগঠনের সদস্য। লিওনার্দোর মতোই ডিজনিও চিত্রকর্মের মধ্যে লুকায়িত বার্তা আর প্রতীক রাখতে পছন্দ করতেন। ডিজনির বেশিরভাগ লুকায়িত বার্তাই ধর্ম সংক্রান্ত, প্যাগান মিথ এবং বিস্তৃত প্রায় দেবীদের গল্প কাহিনী নিয়ে। ডিজনি যে পুনরায় সিন্ডারেলা, স্লিপিং বিউটি এবং স্নো হোয়াইটের গল্পগুলো বলেছেন তা ভুল করে নয়, এগুলো সবটাই পবিত্র নারী সংক্রান্ত। স্নো হোয়াইটের প্রেক্ষাপটে যে একটা প্রতীকী ব্যাপার আছে সেটা কারো না বোঝার কথা নয়। এক রাজকুমারী বিষাক্ত আপেল খেয়ে অধপতিত হয়, তার সঙ্গে স্বর্গের উদ্যান থেকে হাওয়ার আপেল খাওয়ার জন্য বিতাড়িত হওয়ার অসাধারণ কাহিনীটার মিল রয়েছে। অথবা স্লিপিং বিউটির রাজকুমারী অরোরা, ছদ্মনাম যার রোজ, গভীর বনে লুকিয়ে থাকে ডাইনির রুদ্ররোষ থেকে বাঁচার জন্যে। তা আসলে শিশুতোষ গ্রেইল কাহিনী। কর্পোরেট ভাবমূর্তি থাকা সত্ত্বেও ডিজনির রয়েছে সেই পুরনো ঐতিহ্য, আর তাদের শিল্পীরা এখনও ডিজনির সামগ্রীতে লুকায়িত প্রতীক ঢুকিয়ে থাকে। ল্যাংডন একটা ঘটনা কখনো ভুলবে না। যখন তার এক ছাত্র লায়ন কিংয়ের একটা ডিভিডি এনে একটা দৃশ্যে থামিয়ে দেখিয়েছিল, সেখানে সেক্স শব্দটা পরিষ্কারভাবেই দৃষ্টিগোচর হয়েছে। অক্ষরগুলো সিম্বার মাথার উপর উঠতে থাকা ধুলোর আকৃতি ধারণ করে। যদিও ল্যাংডনের সন্দেহ হয়েছিল এটা এক ধরনের কার্টুন জাতীয় হাস্যরস, কোনো উচ্চ বুদ্ধি প্রতীক প্রহেলিকা নয় যা প্যাগান যৌনতাকে ইঙ্গিত করে। তারপরও সে বুঝেছিল প্রতীকের ব্যাপারে ডিজনির অনুরাগ নিছক কোনো কিছু নয়। দ্য লিটল মারমেইড ও এক ধরনের প্রতীকী রূপকথা, যাতে দেবী সংক্রান্ত ব্যাপারটাই তুলে ধরা হয়েছে। এটা কাকতালীয় হতে পারে না। ল্যাংডন যখন প্রথম দ্য লিটল মারমেইড দেখেছিল, সে বুঝতে পেরেছিল এরিয়েলের পানির নিচের বাড়িটা আসলে সপ্তদশ শতকের শিল্পী জর্জেস দালাতুর দ্য পেনিটেন্ট মাগদালিন চিত্রকর্মটি ম্যারি মাগদালিনের প্রতি বিখ্যাত একটা শ্রদ্ধাঞ্জলি। সাজসজ্জাগুলো ছবিতে আসলে 90 মিনিটের আইসিস দেবী, হাওয়া পিসেস দ্য ফিশ গডেস বা মৎস্যকুমারী এবং ম্যারি মাগদালিনের রেফারেন্স হিসেবেই আবির্ভূত হয়েছিল। লিটল মারমেইডের নামটা আরিয়েল, পবিত্র নারী এবং বুক অফ ইসাইয়ের সাথে গভীরভাবে সংযুক্ত। দ্য হোলি সিটি বিসিজ এর একটা সমার্থক শব্দ। আর নিশ্চিতভাবে লিটল মারমেইডের লাল চুলটা মোটেও কোনো কাকতালীয় ব্যাপার নয়। টিবিংয়ের ক্রাচের আওয়াজটা শোনা গেল। তার পদক্ষেপ খুবই দ্রুত আর চেহারায় বিস্ময়। রবার্ট, শান্ত কণ্ঠে বললেন তিনি, আপনি আমার সাথে সততা দেখাননি। অধ্যায় 62। আমি ফাঁদে পড়ে গেছিলেই, ল্যাংডন বলল, শান্ত থাকার চেষ্টা করল। আপনি আমাকে চেনেন, আমি কাউকে খুন করতে পারি না। টিপিংয়ের কণ্ঠটা নরম হলো না। রবার্ট, আপনার ছবি টেলিভিশনে দেখাচ্ছে। আপনি কি জানতেন
কর্তৃপক্ষ আপনাকে হন্যে হয়ে খুঁজছে? হ্যাঁ। তবে তো আপনি আমার বিশ্বাসের অপব্যবহার করেছেন। আমি অবাক হয়েছি আপনি আমার এখানে এসে আমাকে বিপদের মধ্যে ফেলেছেন আর গ্রেইলের কাহিনী ফেদে আমার বাড়িতে লুকানোর ফন্দি করেছেন। আমি কাউকে খুন করিনি। জ্যাকসনিয়া মারা গেছেন, পুলিশ বলছে আপনি সেটা করেছেন। টিবিংকে খুব বিষণ্ণ দেখালো। শিল্পের জন্য একজন নিবেদিত প্রাণ ব্যক্তি ছিলেন তিনি। স্যার, গৃহপরিচারক এসে বলল। তার হাত দুটো ভাঁজ করা। তাদেরকে কি আমি বাইরে চলে যেতে বলবো? সেটা আমাকেই করতে দাও। টিবিং হেঁটে গিয়ে লবির কাচের দরজাটা খুলে দিলেন। দয়া করে নিজেদের গাড়িটা নিয়ে চলে যান। সোফি নড়ল না। আমাদের কাছে ক্লেফ দ্য ভূতের খবর রয়েছে, প্রায়োরি কিউস্টোনটা। টিবিং কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে একটু রেগে গেলেন। ভালো ছলো না, রবার্ট জানে এটা আমি কিভাবে খুঁজছি। সে সত্য কথাই বলছে, ল্যাংডন বলল। এজন্যই আমরা আজ রাতে আপনার এখানে এসেছি, কিস্টোনটার ব্যাপারে কথা বলতে। গৃহপরিচারক এবার নাক গলাল। চলে যান, তা না হলে আমি কর্তৃপক্ষকে ডাকব। লেই, ল্যাংডন নিচু স্বরে বলল, আমরা জানি সেটা কোথায়। টিবিংয়ের ভারসাম্য মনে হলো একটু টলে গেল। রেমি এগিয়ে এলো। এক্ষুনি চলে যান, তা না হলে জোর করতে। রেমি! রাগে কটমট করে টিবিং তার দিকে তাকালেন। আমাদেরকে একটু একা থাকতে দাও। চাকরটার মুখ হা হয়ে গেল। স্যার, আমি মেনে নিতে পারছি না এসব লোক। সেটা আমি দেখছি। টিবিং তাকে চলে যেতে ইশারা করলেন। গভীর নীরবতার পর রেমি নেড়ি কুকুরের মতো লেজ গুটিয়ে চলে গেল। টিবিং এবার ল্যাংডন আর সোফির দিকে ঘুরলেন। ভালো, কিস্টোন সম্পর্কে আপনারা কি জানেন? টিবিংয়ের স্টাডি রুমের বাইরে সাইলাস পিস্তল হাতে জানালা দিয়ে উকি মারল। একটু আগে সে বাড়িটা ঘুরে অবশেষে দেখতে পেয়েছে ল্যাংডন আর সোফি স্টাডি রুমে আছে। সে কিছু করার আগেই দেখতে পেল ক্রাচে ভর দিয়ে একটা লোক ঘরে ঢুকছে। চিৎকার করে দরজা খুলে তাদেরকে বের হতে বলেছিল। তারপরই মেয়েটা কিস্টোনের কথা বলার পর সব কিছু বদলে গেল। চিৎকার পরিণত হলো ফিসফিসানিতে, আর কাঁচের দরজাটাও বন্ধ হয়ে গেল। এখন সাইলাস অন্ধকারে দাঁড়িয়ে কাঁচের ভেতর দিয়ে তাদেরকে দেখতে লাগলো। কিস্টোনটা এই বাড়ির কোথাও আছে। সাইলাস যেন সেটা অনুভব করতে পারল। সে কান পেতে শোনার চেষ্টা করল। তাদেরকে সে 5 মিনিট সময় দিল। তারা যদি কিস্টোনটা কোথায় আছে সেটা না বলে, তবে সাইলাস ভেতরে ঢুকে বলপূর্বক তাদেরকে বাধ্য করবে। স্টাডি রুমের ভেতরে ল্যাংডন টিবিংয়ের আমোদে ভাবটা আঁচ করতে পারল। গ্র্যান্ডমাস্টার? টিবিং সোফির চোখের দিকে তাকিয়ে বিস্ময়ে বললেন, জ্যাকসনিয়ে? সোফি সায় দিল। সেও তার চোখে বিষয়টা দেখতে পেল। কিন্তু আমার তো সেটা জানার কথা নয়। জ্যাকসনিয়ে আমার দাদু। টিবিং একটু পিছিয়ে গেলেন। এক ঝলক ল্যাংডনের দিকে তাকালেন। সে তাকে আশ্বস্ত করল। টিবিং এবার সোফির দিকে ঘুরলেন। মিস নেভু, আমি বাকরুদ্ধ। এটা যদি সত্যি হয় তাহলে আমি আপনার দাদুর মৃত্যুর জন্য খুবই দুঃখিত। আমাকে মানতেই হবে, আমার গবেষণার জন্য আমি প্যারিসের কয়েকজন ব্যক্তিকে তালিকায় রেখেছিলাম যারা প্রায়োরিটির সাথে জড়িত থাকতে পারে। জ্যাকসনিয়া সেই তালিকায় ছিলেন। কিন্তু গ্র্যান্ডমাস্টার, আপনি বলছেন? এটা বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে। টিবিং একটু থামলেন, নিঃশব্দে মাথা নাড়লেন। এখনও আমার মাথায় ঢুকছে না। যদি আপনার দাদু গ্র্যান্ডমাস্টার হয়েও থাকেন এবং কিস্টোনটা তৈরি করে থাকেন, তারপরও তিনি কখনোই আপনাকে সেটা খোঁজার কথা বলবেন না। কিস্টোনটা ভ্রাতৃসংঘের অনিবার্য সম্পদের খোঁজ দিয়ে থাকে। নাতনি হলেও আপনি এ ধরনের তথ্য জানার জন্য উপযুক্ত নন। মিস্টার সনিয়ে মারা যাবার সময়ে তথ্যটা পাচার করে গেছেন, ল্যাংডন বলল। তার কাছে খুব কম সুযোগই ছিল। তার সুযোগ থাকার কোনো দরকারই নেই, টিপিং আপত্তি করলেন। আরও 3 জন সৈনিককে আছেন, তারা তথ্যটা জানে। এটাই তাদের সিস্টেমের সৌন্দর্য। একজন গ্র্যান্ডমাস্টার হিসেবে আবির্ভূত হবেন এবং নতুন একজন সৈনিক হিসেবে নির্বাচিত হবেন। আমার মনে হয় আপনি পুরো খবরটা দেখেননি, সোফি বলল। আমার দাদু ছাড়াও প্যারিসের আরও 3 জন বিখ্যাত লোক খুন হয়েছেন আজ রাতে, একইভাবে। মনে হচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। টিবিংয়ের মুখটা হা হয়ে গেল। আর আপনি ভাবছেন তারা? সবাই সৈনিক ছিল, ল্যাংডন বলল। কিন্তু কিভাবে? একটা খুনের মাধ্যমে প্রায়োরিটির শীর্ষ 4 জনের পরিচয় জানা সম্ভব কিভাবে? আমাকে দেখুন, আমি তাদেরকে নিয়ে যুগ যুগ ধরে গবেষণা করছি।
তারপরও আমি একজন প্রায়রির নামও বলতে পারবো না। মনে হচ্ছে 3 জন সেনেক্য এবং গ্র্যান্ডমাস্টারকে চিনতে পারা এবং একই দিনে সবাইকে খুন করাটা অসম্ভব একটি ব্যাপার। আমার আশঙ্কা তথ্যগুলো একদিনে সংগ্রহ করা হয়নি, সোফি বলল। মনে হচ্ছে খুব ভালো একটা ডিক্যাপিটার পরিকল্পনা করা হয়েছিল। এটা এমন একটা টেকনিক যা সংগঠিত অপরাধী চক্রের বিরুদ্ধে লড়াইয়ে ব্যবহার করা হয়। ডিসিপি যে তাদের টার্গেট গ্রুপের সদস্যদেরকে দীর্ঘদিন ধরে অনুসরণ করে, তাদের কথাবার্তা আড়ি পেতে শোনে, তারপর নেতাটাকে পাকড়াও করে এবং একই দিনে বাকিদেরকে। নেতৃত্বহীন হয়ে দলটি বিক্ষিপ্ত আর দুর্বল হয়ে পড়ে। এটা খুব সম্ভব যে প্রায়রিদেরকে কেউ দীর্ঘদিন চোখে চোখে রেখেছে, তারপর আক্রমণ করেছে, এই আশায় যে শীর্ষস্থানীয় ব্যক্তিরা হয়তো কিস্টোনের অবস্থানটার কথা জানিয়ে দেবে। টিবিংকে দেখে মনে হলো কথাটাতে আশ্বস্ত হতে পারছে না। কিন্তু ভ্রাতৃসংঘের ভাইয়েরা একে অন্যের সাথে কখনো কথা বলে না। তারা তো তথ্যটা গোপন রাখার জন্য ওয়াদাবদ্ধ, এমনকি মৃত্যুর মুখেও। একদম ঠিক, ল্যাংডন বলল। তার মানে সিক্রেটটা যদি কখনো হস্তান্তর না করে তারা মৃত্যুবরণ করেন? টিবিং আত্মসহ্যে বললেন, তাহলে কি কিস্টোনের অবস্থানটার কথা চিরতরের জন্য হারিয়ে যাবে। আর সেই সাথে, ল্যাংডন বলল, হোলি গ্রেইলের অবস্থানটাও। টিবিং ধপাস করে চেয়ারে বসে জানলার দিকে তাকিয়ে রইলেন। সোফির কণ্ঠটা নরম শোনাল। আমার দাদুর পারিপার্শ্বিক অবস্থাটা বিবেচনা করলে এটা মনে হওয়া সম্ভব যে ভ্রাতৃসংঘের বাইরের কারো কাছে সিক্রেটটা হস্তান্তর করার জন্য তিনি মরিয়া হয়ে উঠেছিলেন, এমন কারোর কাছে যাকে তিনি বিশ্বস্ত মনে করেছেন, তার নিজের পরিবারেরই কেউ। টিবিংয়ের চেহারাটা ফ্যাকাশে হয়ে গেল। কিন্তু এরকম আক্রমণ চালাতে সক্ষম কেউ, ভ্রাতৃসংঘকে উদ্ঘাটন করতে সক্ষম কেউ। তিনি থামলেন, নতুন এক ভীতিতে আক্রান্ত হলেন। এটা কেবল একটি শক্তিই করতে পারে। এই ধরনের অনুপ্রবেশ কেবলমাত্র প্রায়রিদের পুরনো শত্রুদের তরফ থেকেই হতে পারে। ল্যাংডন তার দিকে তাকালো। চার্চ। আর কে শত শত বছর ধরে রোম হোলি গ্রেইল খুঁজে বেড়াচ্ছে। সোফিকে দেখে মনে হলো এই ব্যাপারটাতে সে সংশয় প্রকাশ করছে। আপনি মনে করছেন চার্চ আমার দাদুকে হত্যা করেছে? টিবিং জবাব দিলেন, ইতিহাসে এবারই প্রথম নয় যে চার্চ নিজেকে বাঁচাতে হত্যা করেছে। হোলি গ্রেইলের দলিল দস্তাবেজগুলোতে আলোড়ন সৃষ্টিকারী তথ্য আছে, আর চার্চ সেগুলোকে ধ্বংস করতে চায়। ল্যাংডন টিবিংয়ের এই মতটা মেনে নিল না। সে নতুন পোপ আর কয়েকজন কার্ডিনালের সাথে সাক্ষাৎ করেছে। ল্যাংডন জানে তারা সবাই খুবই ধার্মিক আর আধ্যাত্মিক মানুষ। তারা কখনোই গুপ্ত হত্যাকে অনুমোদন দেবে না, যত প্রয়োজনই পড়ুক। সোফিকে দেখেও মনে হচ্ছিল সে একই রকম ভাবছে। এটা কি সম্ভব নয় যে প্রায়রি সদস্যরা চার্চের বাইরের কারো দ্বারা খুন হয়েছেন? এমন কেউ যে জানে না গ্রেইল জিনিসটা আসলে কি। খ্রিস্টের কাপ হাজার হলেও খুবই দামি একটা অ্যান্টিক। নিশ্চিতভাবেই গুপ্তধন অন্বেষণকারীরা এজন্য খুন করতেও পিছপা হবে না। লেই, ল্যাংডন বলল, তর্কটা স্ববিরোধী। কেন ক্যাথলিক যাজকদের সদস্যরা প্রায়রি সদস্যদের হত্যা করতে যাবে এমন একটা দলিল ধ্বংস করার জন্য, যেসব দলিলকে তারা নিজেরাই মিথ্যা আর ভুয়া বলে বিবৃতি দিয়েছে? টিবিং শ্লেষ ভরে বললেন, হার্ভার্ডের আইভরি টাওয়ার আপনাকে খুব বেশি নরম করে ফেলেছে রবার্ট। রোমের যাজকেরা নিজেদের বিশ্বাসের ব্যাপারে খুব দৃঢ়, কিন্তু তাদের বিশ্বাসের সাথে মিল খায় না এমন দলিল প্রকাশিত হলে কি হবে ডিয়ার? বাকিদের বেলায় কি হবে যারা অত গভীরভাবে বিশ্বাসী নয়? তাদের বেলায় কি হবে যারা এ পৃথিবীর হিংসাবিদ্বেষ দেখে প্রশ্ন করে ঈশ্বর কোথায় আছে? যারা চার্চের কেলেঙ্কারি দেখে জিজ্ঞেস করে এইসব লোক কারা? যারা পাদ্রী কর্তৃক শিশু যৌন নিপীড়নের কথা লুকাতে চায় আর দাবি করে যিশু সম্পর্কে তারাই সত্য কথা বলছে। টিবিং থামলেন। এইসব লোকেদের বেলায় কি হবে রবার্ট, যদি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা যায় যে চার্চের বলা যিশুর গল্পটা মিথ্যা? ল্যাংডন কিছু বলল না। এইসব দলিল প্রকাশিত হলে কি হবে আমি বলছি। টিবিং বললেন, ভ্যাটিকান তার 2000 বছরের ইতিহাসে সবচাইতে বড় সংকটে পড়বে। দীর্ঘ নীরবতার পরে সোফি বলল, যদি এই আক্রমণটা চার্চই করে থাকে তবে তারা এখন কি করল এত বছর পরে? প্রায়রিরা স্যাংগ্রিল দলিলগুলো লুকিয়ে রেখেছে, তারা তো চার্চের জন্য হুমকি ছিল না। টিবিং একটা হতাশার দীর্ঘশ্বাস ফেলে ল্যাংডনের দিকে তাকালেন। রবার্ট, আমার ধারণা আপনি প্রায়রিদের চূড়ান্ত পদক্ষেপটা সম্পর্কে জ্ঞাত আছেন। ল্যাংডন কথাটা বুঝতে পারল।
হ্যাঁ, আছি। মিস নেভু, টিবিং বললেন, চার্চ আর প্রায়োরিদের মধ্যে দীর্ঘদিন ধরে একটা অলিখিত চুক্তি বিরাজ করছিল। তা হলো চার্চ প্রায়োরিদেরকে আক্রমণ করবে না, আর প্রায়োরিরাও তাদের স্যাংগ্রিল দলিলগুলো লুকিয়ে রাখবে। তিনি থামলেন। তা সত্ত্বেও প্রায়োরিদের একটা অংশের পরিকল্পনা ছিল সিক্রেটটা উন্মোচিত করার। একটা নির্দিষ্ট সময়ের আগমনে প্রায়োরিরা তাদের সিক্রেটটা ফাঁস করবে, আর যীশু খ্রিস্টের সত্যিকারের কাহিনীটা পাহাড়ের শীর্ষ থেকে চিৎকার করে বিশ্ববাসীকে জানিয়ে দেওয়া হবে। সোফি টিবিংয়ের দিকে নীরবে চেয়ে রইল। অবশেষে সেও বসে পড়ল। আপনি মনে করছেন সেই দিনটা সমাগত, আর চার্চও সেটা জানে? এটা একটা অনুমান, টিবিং বললেন। এবার ল্যাংডন বলল, আপনি কি মনে করেন প্রায়োরিদের দিনটার কথা উদ্ঘাটন করার মতো সক্ষমতা চার্চের রয়েছে? কেন নয়? আমরা যদি মনে করতে পারি চার্চ প্রায়োরিদের পরিচয় উদ্ঘাটন করতে পেরেছে, তবে নিশ্চিতভাবেই তারা তাদের পরিকল্পনার কথাটাও জেনে গেছে। আর তারা যদি তাদের দিনটার কথা একদম ঠিক করে নাও জানে, তবে তাদের কুসংস্কার সেটা জানাতে সাহায্য করবে। কুসংস্কার? সোফি জিজ্ঞেস করল। ভবিষ্যৎবাণী হিসেবে, টিবিং বললেন। বর্তমানে আমরা একটা পরিবর্তনের মধ্যে আছি। এই তো কদিন আগে মিলেনিয়াম অতিক্রম করল। এর সাথে পিসিজের 2000 বছরের জ্যোতিষকালও সমাপ্ত হয়েছে। পিসিজ মানে মাছটা, যিশুরই প্রতীক। যে কোনো জ্যোতিষ আপনাকে বলে দেবে যে এই সময়টা উত্তপ্ত ধর্মের সময়কাল। এখন আমরা প্রবেশ করেছি অ্যাকোয়ারিয়ামের সময়ে, পানির অধিকর্তা, যার দর্শন দাবি করে মানুষ সত্য জানবে এবং নিজে নিজেই চিন্তা করতে সক্ষম হবে। আদর্শগত পরিবর্তনটা বেশ বড়, আর এটা বর্তমানেই সংঘটিত হচ্ছে। ল্যাংডন একটা কাঁপুনি অনুভব করল। জ্যোতিষীদের ভবিষ্যৎবাণীতে তার কখনোই কোনো আগ্রহ ছিল না, কিন্তু সে জানত চার্চে এমন অনেকেই আছেন যারা এসব মেনে চলেন। চার্চ এই সন্ধিক্ষণকে শেষ দিন হিসেবে অভিহিত করে। সোফিকে সন্দিগ্ধ মনে হল। পৃথিবীর শেষ হিসেবে? অ্যাপোকালিপসও? না, ল্যাংডন জবাব দিল, এটা একটা সাধারণ ভুল। অনেক ধর্মই শেষ দিনের কথা বলেছে। এতে পৃথিবীর শেষ দিন বোঝায় না, বরং আমাদের সাম্প্রতিক সময়কে বোঝায়। পিসিজ, যা যিশুর জন্মের সময় থেকে শুরু হয়ে 2000 বছর ধরে চলেছে, আর সেটা শেষ হয়ে যাবার পর এখন আমরা অ্যাকোয়ারিয়ামের সময়ে প্রবেশ করেছি। শেষ দিন সমাগত হয়েছে। ক্রেইল ঐতিহাসিকদের অনেকেই, টিবিং যোগ করলেন, বিশ্বাস করেন যে প্রায়োরিরা হয়তো এরকম একটি সময়কেই বেছে নেবে সত্যটা প্রকাশ করার জন্য। বেশিরভাগ প্রায়োরি একাডেমিক, আমি সহ, অনুমান করি ভ্রাতৃসংঘের সত্য প্রকাশটা মিলেনিয়ামের সাথে কাকতালীয়ভাবে মিলে গেছে। আসলে তা নয়। আমি জানি না কোন চার্চ প্রায়োরিদেরকে আক্রমণ করার জন্য এই সময়টা বেছে নিল। টিবিংকে একটু চিন্তিত দেখালো। আর বিশ্বাস করুন, চার্চ যদি হোলি গ্রেল খুঁজে পায়, তারা সেটা ধ্বংস করে ফেলবে, দলিলটা আর মাগদালেনের দেহাবশেষ সহ। তার চোখ দুটো খুব ভারী মনে হলো। তাহলে মাই ডিয়ার, স্যাংগ্রিল দলিলগুলো শেষ হয়ে গেলে সব রকম প্রমাণই হারিয়ে যাবে। চার্চ তাহলে আমাদের সহস্র বছরের যুদ্ধে জিতে যাবে, আর একটা অতীত চিরতরের জন্য হারিয়ে যাবে। ধীরে ধীরে সোফি তার ক্রুশাকৃতির চাবিটা পকেট থেকে বের করে টিবিংয়ের সামনে তুলে ধরল। টিবিং চাবিটা দেখে নিলেন। হায় হায়, এটা তো প্রায়োরির সিল। আপনি এটা কোত্থেকে পেলেন? আজ রাতে আমার দাদু মারা যাবার আগে এটা আমাকে দিয়ে গেছেন। টিবিং চাবিটা হাতে তুলে নিলেন। চার্চে ঢোকার একটা চাবি? সোফি একটা গভীর নিঃশ্বাস নিল। এই চাবিটা দিয়ে কিস্টোনে ঢোকা যায়? টিবিংয়ের মাথাটা নড়ে উঠল। তার মুখে অবিশ্বাসের চিহ্ন। অসম্ভব! আমি কোন চার্চটা বাদ দিয়েছি? ফ্রান্সের প্রতিটা চার্চে আমি খুঁজে দেখেছি। এটা কোনো চার্চে নেই, সোফি বলল। এটা সুইস ডিপোজিটরি ব্যাংকে আছে। টিবিংকে আরও বেশি বিস্মিত মনে হলো। কিস্টোনটা একটা ব্যাংকে আছে? একটা ভল্টে, ল্যাংডন জানাল। ব্যাংকের ভল্টে? টিবিং পাগলের মতো মাথা ঝাঁকালেন। অসম্ভব! কিস্টোনটা গোলাপ চিহ্নের নিচে লুকিয়ে রাখার কথা। তাই আছে, ল্যাংডন বলল। এটা একটা রোজউড বাক্সের ভেতরে 5 পাপড়ির গোলাপঙ্কিত বাক্সের ভেতরে আছে। টিবিংকে দেখে মনে হলো বচরা হতো। আপনারা কিস্টোনটা দেখেছেন? সোফি মাথা নেড়ে সায় দিল। আমরা ব্যাংকে গিয়েছিলাম। টিবিং তাদের কাছাকাছি আসলেন। তার চোখে বন্য ভয়। আমার বন্ধুরা, আমাদেরকে কিছু একটা করতেই হবে। কিস্টোনটা বিপদে আছে। এটা রক্ষা করা আমাদের দায়িত্ব। যদি আরও কোনো চাবি থেকে থাকে, সম্ভবত খুন হওয়া সেনেক্যদের কাছে,
আপনাদের মতো যদি চার্চও ব্যাংকে প্রবেশ করতে পারে তাহলে তারা খুব দেরি করে ফেলবে, সোফি বলল। আমরা কিস্টোনটা সরিয়ে ফেলেছি। কি? আপনারা কিস্টোনটা সরিয়ে ফেলেছেন? ঘাবড়াবেন না, ল্যাংডন বলল। কিস্টোনটা ভালো জায়গাতেই লুকিয়ে রাখা আছে। খুবই ভালো মতো লুকানো আছে আশা করি। আসলে ল্যাংডন তার হাসিটা লুকাতে পারল না। এটা নির্ভর করে আপনি আপনার সোফাটা কতদিন পর পর ঝাড়ু দিয়ে থাকেন তার উপরে। জানালার ওপাশে বাতাসের ঝাপটায় সাইলাসের আলখেল্লাটা উঠছিল। যদিও সে বেশিরভাগ কথাবার্তাই শুনতে পায়নি, তারপরও কিস্টোন শব্দটা বার কয়েক জানলা ছাপিয়ে তার কানে এসেছে। এটা ভেতরেই আছে। টিচারের কথাগুলো তার পরিষ্কার মনে আছে। স্যাতোভিলেতে প্রবেশ করো, কিস্টোনটা ওখানে আছে, কাউকে আঘাত করো না। এখন ল্যাংডন আর বাকিরা অন্য একটা ঘরে চলে গেল। প্যান্থারের নীরবে শিকার ধরার মতো সাইলাসও কাচের দরজাটা দিয়ে নীরবে ঢুকে পড়ে ভেতর থেকে দরজাটা আস্তে করে বন্ধ করে দিল। পাশের ঘর থেকে গুঞ্জনের শব্দ তার কানে এলো। সাইলাস পকেট থেকে পিস্তলটা বের করল। সেফটি লকটা বন্ধ করে হলওয়ের দিকে এগিয়ে গেল সে। 18তম পর্বের সমাপ্তি এখানেই।